justice not only has to be done, it has to be manifestly shown to be done. সবাইকে দেখতে হবে জাস্টিস হচ্ছে, এটার প্রভাব সমাজের সব স্তরে চলে যাবে। লক্ষ লক্ষ শত শত ক্রাইম বা অন্যায় তো জুডিশিয়ারি সলভ করতে পারবে না, কিন্তু সমাজে যখন মেসেজ যাবে জুডিশিয়ারি জাস্টিস করবে, বাকিরা অন্যায় করবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আর an act of injustice is threat to justice anywhere everywhere in the world. যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো সময়, বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময় মবকে কন্টিনিউ না করার ফলাফল আমাদের দিতে হবে। নাও একটা অসাধারণ আইন হয়েছে, সুপ্রিম কোর্ট সেক্রেটারি দীর্ঘদিন দাবি ছিল এই আইনটা। মাজদার হোসেনের মামলা যখন ফাইল হলো আর্টিকেল 22-তে আমাদের কিন্তু বিচার বিভাগ স্বাধীনই, সেপারেট, এটা আলাদা করে বলার কিছু নাই, এটা 22টা আর্টিকেল 22তেই বলা আছে, কিন্তু এটা এক্সারসাইজ করা হয়নি। সমস্ত ট্রান্সফার হতো ল মিনিস্ট্রির মাধ্যমে। তখন আমিরুল ইসলাম স্যার বললেন যে মাজদার হোসেন সাহেব সহ অনেকগুলো জাজকে ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার অর্ডারটাও চ্যালেঞ্জ এবং ওই প্র্যাকটিসটাও চ্যালেঞ্জ। সেখান থেকেই মাজদার হোসেন মামলার রায় হলো, রিভিউ হলো, কন্টেম্পট হলো, কন্টিনিউয়াস কন্টেম্পট হলো, প্রায় 20 বছরের জার্নি। তারপরে হঠাৎ এক সময় সমস্ত বিচারকরা মিলে ওকালতনামা দিয়ে আমিরুল ইসলামকে বাদ করে দিল, যে না, উনি এখন আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক নাই, ওনাকে বাদ। যিনি মাজদার হোসেনের মামলার মূল আইনজীবী, তাকে মামলা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে 3-4 বছর আগে। আমি ওই ঘটনাটা জানি। ওই যে জুডিশিয়ারি নিজেই তো নিজেকে প্রোটেক্ট করতে চায় না, জুডিশিয়ারি নিজেই তো নিজেকে স্বাধীন ভাবতে চায় না। স্বাধীন তো একটা মানসিক চেতনা। হ্যাঁ, লর্ড জাস্টিস কোক, ওনার সময় কি সংবিধান ছিল, কি আইন ছিল, উনি স্বাধীনভাবে করেছেন না? লর্ড ব্র্যাকটন করেছেন, লর্ড ম্যানসফিল্ড করেছেন, জাস্টিস মার্শাল করেছেন আমেরিকাতে, হ্যাঁ এরা তো করেছেন, পাকিস্তান ইফতেখার সাহেব করেছেন, একই তো সিচুয়েশন আমাদের মোরাললেস। আমাদের জাস্টিস মোরশেদ করেছেন পাকিস্তান পিরিয়ডে। তো ওনাদের সময় কি আমাদের থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস ছিল বা বেটার কিছু ছিল? কিন্তু স্বাধীন চেতনাটা ছিল, নিজেকে পলিটিক্যালি সাবঅর্ডিনেট করার কোনো তাড়না বাসনা তাদের মধ্যে ছিল না। পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে জাস্টিস খান্নার কথা, জুডিশিয়াল সাবসার্ভিয়েন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক জিনিস, আর জুডিশিয়াল টাইরানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। আমার কোর্ট এটা হবে না, আমি এটা করব, আমি এই দেশের সবকিছু ঠিক করে ফেলতে পারি, জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম, এটাও কিন্তু খুব কাউন্টার প্রোডাক্টিভ আমরা দেখেছি। নাও এই সেক্রেটারিয়েট হওয়ার ফলে যেটা হবে, আমার বিশ্বাস একটা সেপারেট বাজেট দিয়ে দেওয়া হবে, যে বাজেটের জন্য অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে না, এবং সেই বাজেট এক্সিকিউশন মেশিনারি থাকতে হবে নিজস্ব। যেমন এলজিডি একটা বাজেট এক্সিকিউশন মেশিনারি, তারপরে আপনার পিডাব্লিউডি তো নিজস্ব মেশিনারি আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, সেরকম জুডিশিয়ারির নিজস্ব ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকতে হবে, নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট ডিভিশন থাকতে হবে, জাতি একটা ইউনিভার্সিটি ফরম্যাটের মতো বিশাল আকার করতে হবে। এই বাজেটগুলো যেমন জুডিশিয়ারিকে দিতে হবে, আবার জুডিশিয়ারির এই বাজেট খরচ করার সক্ষমতা অর্জন করতে হবে। এই খরচের জন্য তাকে যদি আবার আরেক মন্ত্রণালয়ে যেতে হয়, তাহলে কিন্তু শেয়ার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, কাজগুলো করতে পারবে না। আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি, ইনফ্রাস্ট্রাকচারই দেখেছি, খুব দুঃখজনক। দেখবেন এসপির অফিস রাজপ্রাসাদের মতো গেট, ডিসি সাহেবের অফিস ঝকঝকে তকতকে ফুল গাছ, সুন্দর বাগান, চমৎকার, ভালো লাগে দেখে। আর ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন, পানের পিক, বিড়ি, চায়ের দোকান, গাদাগাদি, ভয়াবহ অবস্থা। 3টা অফিস পাশাপাশি প্রতি জেলায়, এই 3টার মধ্যে বৈষম্য দেখলেই বুঝবেন জুডিশিয়ারি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। রিসোর্স অ্যালোকেশন নেই। আমি যখন এমপি ছিলাম একবার প্রশ্ন তুললাম, বাংলাদেশের 3টা অর্গানের একটা অর্গান হচ্ছে জুডিশিয়ারি, আপনি জুডিশিয়ারিকে দিলেন এডিপির জন্য 1800 কোটি টাকা, আর একটা কম্পারেটিভলি লেস সিগনিফিকেন্ট মন্ত্রণালয় হচ্ছে মৎস্যকে দিলেন 3600 কোটি টাকা। এখনো কিন্তু জুডিশিয়ারি বাজেট খুব একটা বাড়েনি, অন্তত 1800 থেকে 2000 হয়েছে। সেখানে তো বাড়াতে হবেই বাজেট, এবং জুডিশিয়ারির নিজস্ব জেলা পর্যায়ে রেস্ট হাউস থাকতে হবে, গাড়ি দিতে হবে। বিচারকের সংখ্যা, এটা কোনো সলিউশন নেই। আপনি কোনোভাবেই বিচারকের সংখ্যা ব্যাপক হারে না বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। হ্যাঁ, কোয়ালিটি একটা ইস্যু আসবে, যে লো কোয়ালিটির জাজ নিতে হবে। যখন আপনি সংখ্যা বাড়াবেন, হ্যাঁ, তারা লো কোয়ালিটির সহজ মামলাগুলোই করবে। আমাদের তো মামলা অনেক ক্যাটাগরি আছে, কিন্তু সংখ্যা বাড়িয়ে যদি 5000 ইমিডিয়েটলি করা না হয়, সমস্যা যেটা হচ্ছে যে 46 লক্ষ মামলা আছে, এখন থেকে 25 বছর
যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয়, শুধু এই 46 লক্ষ মামলা করতেই 25 বছর লাগবে। তাহলে জাজ না বাড়িয়ে আপনি কিভাবে এই সমাধান করবেন? পাশাপাশি বিভিন্ন ল ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা রেস্ট্রিকশন সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। যেখানে আমাদের বিপুল পরিমাণ জাজ প্রয়োজন, সেখানে লিগ্যাল এডুকেশনের সংখ্যা কমিয়ে দেওয়া হলো, এটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হলো। ফলে ন্যাচারালি ভালো বিচারপতি পেতেও সমস্যা হবে। ইমিডিয়েটলি 5000 বিচারক নিয়োগ করতেই হবে, আরো 100 বিচারপতি নিয়োগ করতেই হবে। এটার অনেক সমস্যা আছে, কিন্তু এইটা ছাড়া এই সমস্যার সমাধানের আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে একটাও ল ইউনিভার্সিটি নেই। আমার আঙ্কেল এখানে আছেন, গোয়ান আঙ্কেল, সংবিধান বিশেষজ্ঞ। মাধব মেনন তো একাই একটা ল ইউনিভার্সিটি করলেন। ওনার দেখা দেখি বার কাউন্সিল 16টা জুডিশিয়াল ইউনিভার্সিটি করেছে, 16টা। এবং ভারতের কোন ল ইউনিভার্সিটির ছাত্রকে ব্যারিস্টারি পড়তে হয় না। তাদের এই 5 বছর ল কোর্স পড়ার পরে তারা ওয়ার্ল্ডের গ্লোবাল ল ফার্মে চান্স পায় হাই কোয়ালিটি নিয়ে। আমাদের একটাও ল ইউনিভার্সিটি হয়নি, একটাও ফরেন্সিক ইউনিভার্সিটি হয়নি বাংলাদেশে। ওই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আপনি যখন ন্যায় বিচার করবেন, ওই আদিম উপায় ক্রস করবেন, চিট করবেন, এত বড় চার্জশিট হবে, এত বড় সুরধাল হবে। পৃথিবী কোথায় চলে গেছে? ফরেন্সিক ব্যালিস্টিকের মাধ্যমে অঙ্কের মতো আপনি বলতে পারবেন কে দোষী কে নির্দোষ। সেই প্র্যাকটিসে আমরা যাইনি। না যাওয়ার পিছনে পলিটিক্যাল কারণ আছে, কারণ এই জিনিসটা যত ঘোলাটে থাকবে তত আপনি এটার অ্যাবিউজ করতে পারবেন। তো আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই আমাদের ঠিক করতে হবে। বাংলাদেশে গড়ে 80 থেকে 95 হাজার লোকের জন্য একজন বিচারক আছে। ভারতে এই সংখ্যাটা ডাবল, আমেরিকাতে এই সংখ্যাটা 10 গুণ, এর থেকে 10 গুণ সংখ্যা। তো সেখানে সংখ্যা বাড়াতে হবে। যেটা বাংলাদেশে ঘটে, একটা 5 লক্ষ টাকার সিভিল স্যুট শেষ করতে 20 বছর লাগে। এই 20 বছরে অন্তত 200 দিন তাকে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয়, তার ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে। তাকে দুপুরে খেতে হয়, তার ওই 200 দিনের টাকা ইনকাম হয় না, তার হেলথ ক্ষতি হয়। এরপরে আপিল হয়, অর্থাৎ দেখা যাচ্ছে তার মামলার ভ্যালুয়েশনের থেকে তার লসটা অনেক বেশি। জাস্টিস সাকম এন রুট, মাঝপথে জাস্টিস হারিয়ে যায় এবং অনেকেই মাঝপথে মামলা অ্যাবন্ডন করে দেয়। তো ওই যে মার্চেন্ট অফ ভেনিসে বলা ছিল, জেনারেশন আফটার জেনারেশন চলবে মামলা।